প্রায় ৫টা মাস পর বাংলাদেশ কিন্তু আবারও ওডিআই ক্রিকেটে ব্যাক করলো এবং সেইখানে এইবারের সিরিজটা শুরু হতে যাচ্ছে পাকিস্তানের সাথে, যেখানে বাংলাদেশ একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। কারণ বাংলাদেশকে এই সিরিজটাতে জিততে হবে, একটা চ্যালেঞ্জ তো রয়েছেই যে বাংলাদেশকে এই বছরে যেই ২০-২২টা ওডিআই ম্যাচ খেলতে পারবে সেখানে কিন্তু বাংলাদেশকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাচেস জিততেই হবে। কারণ বাংলাদেশকে কিন্তু ওডিআই র্যাঙ্কিংয়ে ৯-এর ভেতরে থাকতেই হবে যদি কিনা বাংলাদেশ 2027 ওয়ার্ল্ড কাপে ডিরেক্ট কোয়ালিফাই করতে চায়। তাহলে বাংলাদেশ যে এতদিন পরে ওডিআই ফরম্যাটে ব্যাক করছে, সেখানে বাংলাদেশের আসলে টিম স্ট্র্যাটেজি কেমন হতে পারে? সেখানে বাংলাদেশের পাল্লাটা কি একটু ভারী থাকবে, নাকি বাংলাদেশ গতানুগতিকভাবে যেভাবে করে লাস্টের ৯টা ম্যাচ খেলেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে, যেখানে কি বাংলাদেশ মাত্র ২টা ম্যাচে 50 ওভারের কোটাটা পূরণ করতে পেরেছে ব্যাটিং করে, মানে বাংলাদেশ এই ৯ ম্যাচের 7টাতে 50 ওভারের কোটা ফিল আপই করতে পারেনি, মানে এতটাই জঘন্য ব্যাটিং কিন্তু বাংলাদেশের ছিল। সেখানে এইবারের এই যে স্কোয়াডটা অ্যানাউন্স করা হয়েছে পাকিস্তানের সাথে সিরিজের জন্য, সেখানে কিন্তু কিছুটা হলেও আমরা চেঞ্জ দেখতে পেয়েছি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অ্যাপ্রোচে। সেখানে মিডল অর্ডারটাকে নিয়ে স্ট্রংলি ভাবা হয়েছে, সেখানে ব্যাটিংয়ে একটু স্ট্রেনথেন করা হয়েছে। এক্সপেরিয়েন্স লিটন দাসকে ব্যাক করে নিয়ে আসার কারণে, যদিও লিটনের আসলে সেরকম কোনো পারফরমেন্স ছিল না ওই লিস্টে ম্যাচে, যে লিটনকে যে কারণে বাদ দেওয়া হয়েছিল সেখান থেকে যে লিটন খুব বেশি ইম্প্রুভমেন্ট দেখিয়েছেন কোথাও তেমনটা না হওয়া সত্ত্বেও আমি মনে করি যে লিটনকে আনাটা একটা এক্সপিরিয়েন্স বাড়ানোর সাথে আফিফের কামব্যাক করাটা প্রায় ১.৫ বছর পরে টিমে। সো সব কিছু মিলেই থাকবে এই ভিডিওতে আলোচনা। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে বাংলাদেশের আজকের ম্যাচের 11টা কেমন হতে পারে, সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন, বা আমরাও কিন্তু একটা ছোটোখাটোভাবে ধারণা পেয়ে যাবো যে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে খেলতে যাবে বা কোন ভাবে অ্যাপ্রোচটা করবে এই ম্যাচটা। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। যদি আমি প্রথমে একটু পিচের ব্যাপারে কথা বলি, মিরপুর যদি সেই গতানুগতিক স্পিন ডেডলি বা ড্যাম লো পিচে আসে তাহলে আসলে এখানে যে কোনো কিছু সম্ভব। এখানে আসলে এত বেশি ইফস অ্যান্ড বার্ডস নিয়ে বা কোনো ক্যালকুলেশন বা কোনো ইকুয়েশন আসলে কাজেই লাগবে না যদি ওই একই ধাঁচের পিচ থাকে বা একই অ্যাপ্রোচে বাংলাদেশ টিম যায়। তাহলে যদি পিচটা একটু ফ্রেশ বা একটু বেটার শেপে থাকে, যেখানে নাকি একটু রান হতে পারে, তাহলে আসলে এই সিরিজটা আসলে একটু এন্টারটেইনিং বা একটু কম্পিটিটিভ হতে যাবে। কিন্তু সেটা ডিপেন্ড করতেছে আজকের ম্যাচে কীভাবে আসলে পিচটা পারফর্ম করে, সেটা দেখার পরে বলতে পারবো। যদি আমি পিচের আগের ঠিক ম্যাচটার কথা বলি, যেখানে নাকি প্রায় 5 মাস আগে আমরা লাস্ট ওডিআই যেটা খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই ম্যাচে কিন্তু আবার একটা মানে 2টা ইনিংসে টোটাল কন্ট্রাস্ট একটা ঘটনা দেখা গিয়েছিল। বাংলাদেশ একটা হাই স্কোরিং টোটাল ফর্ম করেছিল, যেখানে ওয়েস্ট ইন্ডিজ মাত্র 179 রানে মনে অল আউট হয়ে গেছিলো। এবং বাংলাদেশের পক্ষে বোলিং আপনি যদি স্কোর কার্ডটা দেখে থাকেন তাহলে 4 স্পিনার সেদিন বল করেছিল, কোনো পেস বোলারকে দিয়ে বল করানোরই প্রয়োজন পড়েনি। তাহলে বুঝতে পারছেন যে মিরপুরের পিচটা আসলে কীরকমভাবে স্পিন ডমিনেটিং বা স্পিন ফ্রেন্ডলি বা স্পিনারদেরকে অ্যাসিস্ট করে। এইবারে কি কিছুটা ভিন্নতা থাকবে? আমার কাছে মনে হয় যে এইবারে অবশ্যই কিছুটা ভিন্নতা থাকবে। তাই বলে যে স্পিনারদের নাম্বার অফ স্পিনার্স কম থাকবে সেটা কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি না এখনও। যদি প্রথমে আপনাদের সাথে আমার একটা প্লেইং 11 নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তাহলে যেটা হতে পারে, এবং আপনারা প্লিজ মিলিয়ে নেবেন, এবং সেখানে আপনাদের যদি ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। আমি প্রথমে আসবো ওপেনার কারা হবেন। এখানে ওপেনার হিসেবে কিন্তু বাংলাদেশের এই স্কোয়াডে 3 জন রয়েছেন। একজন হচ্ছে সৌম্য সরকার, একজন হচ্ছে তানজিদ হাসান তামিম, এবং আরেকজন হচ্ছে সাইফ হাসান। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে আগের ওডিআই ম্যাচটাতে সাইফ হাসান এবং সৌম্য সরকার একটা ভালো পার্টনারশিপ করেছিল, 176 রানের কিন্তু একটা ওপেনিং স্ট্যান্ড করেছিল তারা দুইজন মিলে। সৌম্য সরকার তো আনলাকি ছিলেন, 91 করে আউট হয়ে গেছিলেন। টু সাম এক্সটেন্ট সাইফ হাসানও কিন্তু আনলাকি ছিলেন, 80 রান করে আউট হয়ে গেছিলেন। সেখানে এই দুইজনকে কি চেঞ্জ করা হবে? যেহেতু এরপরে বাংলাদেশের কিন্তু কোনো ওডিআই ম্যাচ খেলেনি, আমার কাছে মনে হয় যে এখানে তানজিদ হাসান তামিম উইল বি আ বিট আনলাকি। তিনি আসলে এই ম্যাচেও চান্স পাবেন বলে আমার কাছে মনে হয় না। এখানে আসলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের কারণেও, এবং কিছুটা অংশেও যেহেতু আমরা 6 জন স্পেশালিস্ট ব্যাটার এবং 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবো, যেহেতু 6 বোলিং অপশনটা আসলে ইম্পর্ট্যান্ট হয়ে যেতে পারে। যদি কিনা পাকিস্তান খুব ভালো ব্যাটিং করতে শুরু করে তাহলে আমাদের যে 6 বোলারের অপশন থাকবে সেইখানে কিন্তু সাইফ হাসান কার্যকরী হবেন, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু 1-2টা ওভার সৌম্য সরকারকে দিয়েও বল করানো যেতে পারে। সেক্ষেত্রে আমি ভাবছি যে এখানে ওপেনিং আসলে সাইফ হাসান এবং সৌম্য সরকারই থাকবেন। সাথে ওয়ান ডাউনে
নাজমুল হোসেন শান্ত, এখানে এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ নাজমুল হোসেন শান্তর ওডিআই ট্র্যাক রেকর্ড কিন্তু গত 2টা বছর ধরে চমৎকার তিনি ব্যাটিং করছেন। এবং কী কারণে যে আসলে শান্তকে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো এইটা আসলে বোধগম্য নয়, এবং এটার কারণে মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়ার কারণে কিন্তু এই পুরো ওডিআই টিমটার ভেতরে একটা ইমব্যালেন্স কিন্তু দেখা যাচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু আগের কয়েকটা ভিডিওতে কথা বলেছি যে মিরাজ থাকার কারণে এই টিমটার সব থেকে উইক পয়েন্টে হচ্ছে মিরাজ। এই টিমটার ইমব্যালেন্স বা ব্যালেন্স না হওয়ার কারণে প্রধান কারণই কিন্তু মিরাজের এই টিমে থাকাটা। যেহেতু ক্যাপ্টেন সেহেতু অটো চয়েস, সেহেতু তাকে খেলতেই হবে, তিনি খেলবেনই, এবং তিনি তো ঘোষণাই দিয়ে দিয়েছেন যে তিনি নাম্বার 7 যে পজিশনটা ব্যাটিংয়ে তিনি সেইখানেই ব্যাট করবেন। এবং সেই বিষয়ে আসলে আসছি একটু পরেই। নাম্বার 3 আর নাম্বার 4 আমি দেখতে পাচ্ছি তাহিদ হৃদয়কে খেলানো হবে। নাম্বার 5-এ ইন্টারেস্টিংলি নাম্বার 5-এ এখানে লিটন দাসকে খেলানো হবে। এই কথাটা আমি বছর খানেক আগেও বলেছিলাম। লিটন দাস যখন নাকি ওডিআইতে ওপেনিংয়ে বা টপ অর্ডারে নেমে ফেল করছিলেন, লিটনকে আসলে আপনি দেখে থাকবেন যে টেস্ট ম্যাচে লিটন যখন 6 নম্বরে বা 7 নম্বরে নেমে ব্যাট করেন, লিটন কিন্তু রান পাচ্ছেন কনসিস্টেন্ট বেসিসে। এবং আপনাদের খেয়াল থেকে থাকবে যে 2019 ওয়ার্ল্ড কাপে যখন নাকি লিটন একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, সাকিব আল হাসান যে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, যেই ম্যাচে কিনা ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল, সেই ম্যাচে লিটন ব্যাট করেছিলেন নাম্বার 5-এ, এবং সেই নাম্বার 5-এ ব্যাট করে লিটন কিন্তু 68 বা 60 বলে কিন্তু রান করেছিলেন, 94 করে নট আউট ছিলেন। সো লিটন কিন্তু এই ওডিআইতেও যেহেতু তার হাতে সব ধরনের স্ট্রোক রয়েছে, তিনি তার টেকনিক ভালো, তার অ্যাপ্রোচ ব্যাটিংয়ের ভালো বা পজিটিভ অ্যাপ্রোচে ব্যাট করেন, তার যেই জিনিসটা নাকি ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট থাকে স্ট্রাইক রোটেট করা, লিটন কিন্তু সেটাও ভালো করতে পারেন। সো এই কারণে আমার কাছে কিন্তু আগে থেকেই মনে হতো যে লিটনকে নিয়ে যদি সাকসেস পেতে হয় তাহলে লিটনকে নাম্বার 5-এ বা একটু নিচের দিকে ব্যাট করানো লাগবে, স্পেশালি মিডল অর্ডারের যে দায়িত্বটা সেটা যদি লিটনকে দেওয়া যায়। আর যেহেতু এখন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব আল হাসানের মতন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনাররা আসলে টিমের সাথে নিয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন, সেইখানে ওই যে ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে সেখানে একজন এক্সপিরিয়েন্স ব্যাটার হিসেবে লিটনকে ওইখানে সেট করা যায়, যেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলেছে যে লিটনকে নাম্বার 5-এ তারা খেলাবে। নাম্বার 6-এ যিনি নাকি কামব্যাক করেছেন এতদিন পরে, সেই তাকে দিয়ে খেলানো উচিত বলে আমার কাছে মনে হয় যে আফিফ হোসেন ধ্রুবই এইখানে চান্স পেতে যাচ্ছেন। এবং আফিফের সামনে কিন্তু এটা একটা নতুন রোল, নতুন সুযোগ, এবং আমি বিশ্বাস করব যে বাংলাদেশ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট আফিফকে আসলে সময় দিবেন, 1-2টা ম্যাচ দেখেই যাতে আফিফকে আবারও এখান থেকে সরিয়ে না দেওয়া হয়। আফিফ 6 নম্বরে খেলবেন। 7 নম্বরে যেহেতু মিরাজ আজকে গতকালকে প্রেস কনফারেন্স আপনারা শুনতে পেয়েছেন যে মিরাজ নিজেই বলেছেন যে তিনি 7 নম্বরে নিজেকে সেটেল ডাউন করছেন বা 7 নম্বরে তিনি ব্যাট করবেন। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওটস ডিসিশন। কারণ হচ্ছে মিরাজ কখনোই ফিনিশার না, মিরাজের ওই ক্যালিবার বা ক্যাপাবিলিটি নাই যে মিরাজ ওই 7 নম্বরে নেমে 40th ওভারের পরে যে যখন নাকি গিয়ার আপ করতে হবে তখন মিরাজের সেই ওইটা আসলে মিরাজের ভিতরে ওই এক্সপেক্টরটা নাই, যেখানে মিরাজ 18 বলে 30 বা 200 স্ট্রাইক রেটে আপনার রান করা, ইভেন 160 150-তে রান করা, সেইটা আসলে মিরাজের কাজ না। এই কারণে মিরাজ যে ওইখানে নাম্বার 7-এ নেমে কতটুকু সাকসেস তিনি পাবেন সেটা আসলে খুবই ডাউটফুল। যদি মিরাজ সাকসেস পান তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আমার কাছে মনে হয় যে মিরাজের ওই রোলটা মিরাজকে আরও হয়তো বা ডুবিয়ে দিবে, এবং মিরাজ আসলে এই টিমের ভেতরে যে একটা প্রপার ব্যালেন্সটা না রাখতে পারার মূল কারণ, এটা কিন্তু আমি আবারও বলবো, মিরাজ পার্সোনাল মিরাজের এগেনস্টে কিন্তু কিছুই নেই, কিন্তু যদি আমি টিম কম্বিনেশনের কথা বলি তাহলে মিরাজ আসলে এই টিমে ফিট ইন হয় না। তারপরে নাম্বার 8-এ থাকবেন রিশাদ হোসেন, কারণ বিসিএলেও তিনি কিন্তু হায়েস্ট উইকেট টেকার ছিলেন। নাম্বার 9-এ এখানে কি বাংলাদেশ 3 পেসার নিয়ে যাবে নাকি বাংলাদেশ 2 পেসার নিয়ে যাবে, বাংলাদেশ কি 2 স্পিনার নিয়ে খেলবে নাকি 3 স্পিনার নিয়ে খেলবে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখানে 3 স্পিনার নিয়ে খেলবে এবং 2 পেসার নিয়ে খেলবে, যেখানে নাকি রিশাদ এবং মিরাজের সাথে খেলবেন তানভীর ইসলাম, সাথে 2জন পেসার, একজন তো মুস্তাফিজুর রহমান ফর শিওর। এখন আরেকটা কোয়েশ্চেন আছে যে শরীফুল ইসলাম নাকি তাসকিন আহমেদ, নাহিদ রানা চান্স পাবেন না, শরীফুল নাকি তাসকিন? আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সের দিক থেকেও যদি বিবেচনা করি বা পাকিস্তানের সাথে ট্র্যাক রেকর্ড দিয়েও যদি চিন্তা করি তাহলে কিন্তু তাসকিন আহমেদ এখানে খেলবেন। সো এই হচ্ছে আমার প্লেইং 11, যেখানে ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকারের সাথে সাইফ হাসান, নাম্বার 3-তে থাকছেন নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ তাহিদ হৃদয়, নাম্বার 5-এ লিটন দাস, নাম্বার 6-এ আফিফ হোসেন, নাম্বার 7-এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 8-এ রিশাদ হোসেন, নাম্বার 9-এ তাসকিন আহমেদ, নাম্বার 10-এ তানভীর ইসলাম এবং নাম্বার 11-এ থাকছেন মুস্তাফিজুর রহমান। আপনারা কি একমত কিনা প্লিজ জানাবেন যে এইটাই কি বাংলাদেশের বেস্ট পসিবল স্টার্টিং 11 হতে যাচ্ছে কিনা ফার্স্ট ওডিআইয়ের জন্য, এবং বাংলাদেশ কি এই অ্যাপ্রোচেই কি নামবে কিনা সেটা কিন্তু আপনাদের কাছ থেকেও জানতে চাইবো। আমার ধারণা যে বাংলাদেশ যদি প্রপার চিন্তা করে স্পিন পেসের সাথে ব্যাটারদের অপশন আসলে এর বাইরে যে কিছু করার সুযোগটা নেই,
আনটিল আনলেস যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চিন্তা করে যে এখানে 3 পেসার খেলাবো নাকি 3 স্পিনার খেলাবো, সেটা একটা প্রশ্ন বা একটা জায়গা থাকতেই পারে চিন্তা করার। আর যদি বলি পাকিস্তানের কথা, সেখানে সাইফজাদা ফারহানকে তারা ডেবু করাবে, মাস সাদাকাতকে তারা ডেবু করাবে। আমি দেখলাম যে আরেকজন কি শামল হোসেন, তাকে ডেবু করানো হতে পারে। তাদের যিনি কিপার ব্যাটার রয়েছেন গাজী গৌরী, তাকেও কিন্তু ডেবু করানো হতে পারে। কিন্তু পাকিস্তানের বোলিং লাইন আপটা কিন্তু ভালো, এক অর্থে পেস বোলিংটা ভালো, বাট স্পিনারদের ভেতরে কিন্তু আবরার ছাড়া আসলে সেই রকম এক্সপিরিয়েন্স বা কোয়ালিটি স্পিনার কিন্তু পাকিস্তানের এই টিমে দেখা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে শাহিন আফ্রিদি, হারিস রৌফ বা মোহাম্মদ ওয়াসিমকে ট্যাকেল করাটা, বা আপনি যদি বলতে পারেন ফাহিম আশরাফকে ট্যাকেল করাটা, এইটা একটু চ্যালেঞ্জিং হবে। কারণ হারিস রৌফের পেস, শাহিন আফ্রিদির নিউ বলে সুইং বা মোহাম্মদ ওয়াসিমের কিন্তু কনসিস্টেন্ট বেসিসে একই লাইনে বল করে যাওয়াটা বাংলাদেশের ব্যাটারদের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি ব্যাটিংয়ে ক্লিক করতে পারে বা ব্যাটাররা যদি তাদের বেস্টটা দিতে পারে, ফার্স্টেই যে 6 জন ব্যাটার রয়েছেন, সেই 6 জন ব্যাটারের ভেতর থেকে যদি 2 থেকে 3 জনকে ভালো খেলতেই হবে। সব থেকে বেশি নজর কিন্তু থাকবে লিটন দাসের ক্ষেত্রে, যে তিনি আসলে কীরকম করে খেলছেন, তার এই কামব্যাকটা বা নতুন রোলে তিনি নিজেকে কতটা অ্যাডাপ্ট করতে পারছেন, সেটা কিন্তু সবারই নজরে থাকবে। আশা করি বাংলাদেশ আসলে ভালো খেলবে। আপনারা কি মনে করেন? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফার্স্ট ওডিআই ম্যাচটা পাকিস্তানের সাথে জিততে যাচ্ছে। আপনারা কি একমত কিনা অবশ্যই জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।